ওয়েলকাম আবার দ্য ডিজিটাল এডুকেয়ার প্ল্যাটফর্মে। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, প্রথম চ্যাপ্টার রাষ্ট্রবিজ্ঞানে। আমি তোমাদের সুবোধ স্যার। এই চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো হবে এবং কোন প্রশ্নগুলো আমাদের না পড়লেও চলবে সেটা নিয়ে আলোচনা করব এবং একটা প্রশ্ন নিয়ে আমরা ডিটেলসে ব্যাখ্যা করব। তো এখান থেকে আমরা প্রথমে যে নাম্বার বিভাজনটা দেখব, এখানে কোনো এমসিকিউ বা এসসিকিউ আসবে না, একটাই আসবে ডিএকিউ, অর্থাৎ 8 নম্বরের 1 নম্বর একটা, অর্থাৎ 8। তো এখান থেকে যে যে প্রশ্নগুলো হয় সেগুলো আমরা একটু দেখে নেই। আচ্ছা, এই যে এখানে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলির বিশ্লেষণ করো। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কোন কোন প্রশ্নগুলো হয়। তো এখান থেকে যে দুটো প্রশ্ন এবছর 2024-এ আসছিল সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা লেখো, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো, এবং আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, এবং আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। তো আমরা এই দুটো যে প্রশ্ন আছে, এই দুটো প্রশ্ন আমাদের একটু কম গুরুত্ব দিলেও চলবে, আর বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো আমাদের বেশি করে পড়তে হবে। তার মধ্যে আমাদের ক্ষমতা কাকে বলে, বিশ্বায়নের সংজ্ঞা দাও, বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কী, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। এগুলোর প্রতি আমাদের বেশি ফোকাস করতে হবে। তো আমরা এখন একটু ক্ষমতা কাকে বলে এটা দেখব, এবং ক্ষমতাকে কিভাবে একটা আন্তর্জাতিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করে সেটাও আমরা আলোচনা করব। ক্ষমতা মানে নামটা বা ওয়ার্ডটা শুনলে একটা কেমন একটা ভাব চলে আসে, পাওয়ার, তাই না? ইংলিশে যদি আমরা বলি পাওয়ার, আর জাতীয় ক্ষমতা বলতে ন্যাশনাল পাওয়ার, ঠিক আছে? এই পাওয়ার বা ক্ষমতা, এটা একটা দেশের সঙ্গে অন্য দেশকে, মনে করি আমরা যদি দেখি শক্তিশালী এগুলোর বইয়ের ভাষাগুলো পড়ে আমরা আগে ডিটেল একটু বুঝে নিই যে ক্ষমতাটা কিভাবে একটা আন্তর্জাতিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করে। এবার আমরা কি দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যদি আমরা ধরি, সেই সময় ভাব যে সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো তখন গোটা বিশ্ব দুটো ভাগে ভাগ হয়ে গেলো। একটা হচ্ছে রাশিয়াকে কেন্দ্র করে, এবং পরবর্তীতে আমরা দেখি যে আমেরিকা যুক্তরাষ্ট্র। এবার ক্ষমতার বিভিন্ন উপাদান আছে, সেগুলো নিয়ে আলোচনা পরে করব। এবার এক্ষেত্রে তাহলে ক্ষমতা সম্পর্কে আমরা কয়েকজন বিশিষ্ট যে রাষ্ট্রবিদ তাদের যে উক্তিগুলো সেগুলো আমরা একটা দেখি। যেমন এখানে বলছে এই যে মর্গেনথাউ, তার যে একটা গ্রন্থ আছে পলিটিক্স অ্যামং নেশনস, শীর্ষক গ্রন্থে শক্তি বা ক্ষমতা বলেছেন যে অন্যের মন ও কাজকর্মের উপর নিয়ন্ত্রণ করা। এটা আমরা দেখি। যেমন আমরা যদি আমরা বাস্তব উদাহরণের সঙ্গে দেখি, উদাহরণ ধর কারোর কাছে একদম পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ভালো আছে, অর্থনৈতিক দিক দিয়ে সে উন্নত এবং সব দিক দিয়ে সে উন্নত, সে অন্য কাউকে বা এবার যদি তার থেকে কম ক্ষমতা সম্পন্ন যদি আমরা ব্যক্তি দেখি, তার উপর সহজে নিয়ন্ত্রণ করে, না হলেও অন্য দিক দিয়ে মনে কর প্রভাবিত করে। তো এখানে তাই মর্গ্যানথাউ এটাই বলেছিলেন যে অন্যের মন ও কাজকর্মের উপরে একজন মানুষের নিয়ন্ত্রণ। আবার কার্ল ভয়েস এর মতে একটি রাষ্ট্র দ্বারা অন্যান্য রাষ্ট্রগুলিকে নিয়ন্ত্রণ করার সামর্থ্য। এটা আমরা যদি দেখি বাস্তব উদাহরণের সঙ্গে যুক্ত। যেমন বর্তমান সময়ে আমরা আমেরিকার কথা বলতে পারি, রাশিয়া, এগুলো রাশিয়া এবং আমেরিকা অনেক সময় আমরা ছোট ছোট যে দেশগুলো দেখি তাদের উপর নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? আবার বাস্তব উদাহরণের সঙ্গেও আমরা দেখি। এবার কোনো একটা দেশ ক্ষমতাশালী হয়ে উঠবে, এবার আমরা তো এমনি এমনি বলবো না যে সেই দেশটা ক্ষমতা সম্পন্ন একটা দেশ। এবার বিভিন্ন উপাদানগুলো মনে কর নিয়ন্ত্রণ করবে। যেমন যে সকল উপাদানগুলো ক্ষমতাকে প্রভাবিত করে সেগুলোকে আমরা ক্ষমতার উপাদান বলবো। তার মধ্যে যদি আমরা দেখি জনসংখ্যা, ঠিক আছে, তারপর ভূপ্রকৃতি, তারপর আমরা জাস্ট আগে এমনি বলে নেই যে ভূপ্রকৃতি, তারপরে ধর সামরিক একটা শক্তি, তারপরে অর্থনীতি, ঠিক আছে, শিল্প, তারপরে কূটনীতি, তারপরে আমরা যদি দেখি একটা রাজনৈতিক যে একটা স্থিতিশীলতা। এবার ভাব যে আমরা যদি আমাদের শাসন ব্যবস্থা যদি সবসময় বা সরকার যদি বারবার যদি চেঞ্জ হয়, মনে কর যে আজকে একটা সরকার প্রতিষ্ঠিত হলো, তারপরে কয়েকদিন পরে এমন কিছু হয়ে গেল, সেই সরকার আবার ভেঙে গেল, এর ফলে একটা বিশৃঙ্খলা একটা সৃষ্টি হবে। এর ফলে ভারতের যে বা যে কোনো দেশের যে ক্ষমতা সেটা
বিঘ্নিত হয়। তার জন্য আমাদের রাজনৈতিক স্থিতিশীলতাটা দেখতে হবে। প্রাকৃতিক সম্পদের মধ্যে আমরা যেমন অনেক কিছু প্রাকৃতিক সম্পদও ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। তো এগুলো দেখি যে কোন কোন উপাদানগুলো ক্ষমতাকে প্রভাবিত করে। এই যে ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক উপাদান, জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ, সামরিক ব্যবস্থা, রাজনৈতিক কাঠামো, জাতীয় চরিত্র, আত্মবিশ্বাস এবং কূটনীতি। তো প্রথম যে চ্যাপ্টার আছে বা প্রথম যে প্রথম টপিক সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। এবার ভৌগোলিক অবস্থানের মধ্যে অনেক কিছু পড়বে, সেটা হচ্ছে জলবায়ু, ঠিক আছে, জলবায়ু ভৌগোলিক অবস্থানের মধ্যে। ভৌগোলিক অবস্থানের মধ্যে যে প্রথম একটা সাব যদি আমরা বিভাগ দেখি সেটা জলবায়ু। মৃত্তিকা, মৃত্তিকা মৃত্তিকা মানে মাটি, তারপরে পাহাড় পর্বত, ঠিক আছে, পাহাড় পর্বত নদী, ঠিক আছে, এগুলো ভৌগোলিক অবস্থানের মধ্যে এগুলো। তারপর আয়তন, আয়তন আয়তনও এই যে ভৌগোলিক অবস্থানের মধ্যে পড়বে। এবার পাহাড় পর্বত নদী এগুলো কিভাবে ক্ষমতাকে প্রভাবিত করে। যেমন আমরা যদি ষোড়শ মহাজন পদের সময় চলে যাই, ইতিহাসের ষোড়শ মহাজন পদ, ঠিক আছে। এবার 16টা যে মহাজন পদ ছিল তার মধ্যে যেটা সবথেকে পরবর্তীতে শক্তিশালী হয়ে ওঠে সেটা আমরা দেখি মগধ, ঠিক আছে। এবার আমরা যখন ছোট ক্লাসে পড়তাম যে মগধের উত্থানের কারণগুলো কি কি, ঠিক আছে, তো সেই সময় আমরা দেখেছিলাম যে মগধ মনে করে একটা যে তার যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানটা ছিল অন্যরকম। তার চারপাশে নদী দিয়ে ঘেরা ছিল, ঠিক আছে, তারপর পাহাড় দিয়ে ঘেরা ছিল। এর ফলে কোনো শত্রু সহজে কি মগধকে আক্রমণ করতে পারবে? পারবে না। এবার আয়তনের দিক দিয়ে যেমন, এবার আয়তনটাও একটা গুরুত্বপূর্ণ উপাদান। এবার কোনো দেশের আয়তন যদি অনেক বড় হয় তাহলে সেখানে সেই দেশটাকে নিজের আয়ত্তে আনা খুবই অসম্ভব ব্যাপার। এবার যদি আমরা দেখি একটা ছোট দেশ, ঠিক আছে, এবার ছোট দেশকে যদি আমরা দেখি তাহলে আমরা সহজেই মনে করি যে সেটাকে নিজের দখলে আনতে পারি। তারপর মৃত্তিকা, এবার মৃত্তিকাটা কী হবে, এবার কোনো দেশের বা আমরা যেমন দেখি যে ধরো নদীর যে পাশের যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোর যে জমি সেটা কি হয়, পলিযুক্ত হয়। এর ফলে সেখানে কি হচ্ছে, কৃষিকাজ ভালো হচ্ছে। আর কৃষিকাজ ভালো হলে সেখানে অটোমেটিক্যালি অর্থনৈতিক যে একটা বিকাশ সেটা হবে, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি নদী, এবার এখানকার তারপর যদি আমরা দেখি জঙ্গল, ফরেস্ট বা অরণ্য, এর ফলে এবার অরণ্য বা জঙ্গল থেকে আমরা যে বনজ সম্পদ সেটা পাচ্ছি। এর ফলে সেখানকার যে ক্ষমতা বা সেখানকার যে অর্থনৈতিক বিকাশ সেটা হবে। এবার অর্থনৈতিক উপাদানটাও অনেকটা ওইরকমই। এবার যে দেশে বেশি বেশি শিল্প হবে সেখানে অবশ্যই অর্থনৈতিক একটা বিকাশ হবে। নেক্সট যদি আমরা দেখি জনসংখ্যা গুরুত্বপূর্ণ একটা উপাদান। জনসংখ্যা কিভাবে এই ক্ষমতাকে প্রভাবিত করে সেটা আমরা বুঝব একটু। এবার ধরো এবার আমরা কোনো একটা দেশের জনসংখ্যা আমরা ভাবলাম 100 জন, এবং সেখানকার যদি আমরা দেখি আর্মি বা সেনাবাহিনীতে আছে 30, তাহলে বাকি থাকলো আমাদের 70। এবার কোনো আপৎকালীন অবস্থায়, ধর ওয়ার সিচুয়েশনের সময় এই দেশের জনসংখ্যাই 100 জন, অলরেডি 30 বা 30 জন আছেই, বাকি থাকলো 70। এই 70-র মধ্যে অনেকে হয়তো যাবে, অনেকে হয়তো যাবে না। এর ফলে তাদের যে আর্মির সংখ্যা বা 85 ধরলাম, তো এর ফলে সেই এতটুকু বা এই পরিমাণ সৈন্য নিয়ে মনে করো কোনো একটা ওয়ার জয়লাভ করা যাবে না। এবার আমরা অন্যদিকে ধরি, এবার ভারতের ক্ষেত্রে যদি আমরা দেখি, ভারতের ক্ষেত্রে আমরা ধরলাম 150 crore নিয়ার
নিয়ারলি মানে প্রায় ধরলাম 150 crore। অলরেডি আমি ধরলাম 10 লাখ অর মোর অর্থাৎ বেশি আর্মিতে যুক্ত। এবার যুদ্ধকালীন অবস্থায় আমরা দেখব সহজেই আমরা যে 10 লাখ যে সৈন্যবাহিনী আছে এটাকে আমরা বাড়াতে পারবো, ঠিক আছে। এর ফলে আর্মির যে সৈন্য সংখ্যা সেই সংখ্যা বেড়ে যাবে, এর ফলে বিরোধী পক্ষ অবশ্যই একটা ভীতগ্রস্ত হবে কিনা। এবার আমরা পরবর্তী আগেও যেমন আমরা দেখেছিলাম যে দুটো রাজার মধ্যে যুদ্ধ হচ্ছে এবং এক রাজার যে সেনাবাহিনী ধরো 3 লাখ এবং অন্য যে রাজার সেনাবাহিনী আমরা ধরলাম 50,000। এর ফলে এই যে আর্মি এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ। অন্যদিকে তাহলে এটা গেল জনসংখ্যা। এবার জনসংখ্যা বেশি হলে এদের মধ্যে অনেকে শিক্ষিত হবে। এবার শিক্ষিত থাকলে তাহলে সেই দেশের যে উপাদান মানে ক্ষমতা অটোমেটিক্যালি উন্নত হবে। আবার জনসংখ্যা যদি আবার বেশি হয় অন্যদিকে আবার মাইনাস পয়েন্টও আছে, তাই না। এবার এদের মধ্যে অনেকে আবার আনএডুকেটেড হবে। আনএডুকেটেড এরা মনে করে যে একটু সমস্যা সৃষ্টি করতে পারে। তারপর যদি আমরা দেখি জনসংখ্যা বেশি হলে সম্পদের উপর একটা টান পড়বে, সম্পদ বা ওয়েলথ। জনসংখ্যা তাহলে জনসংখ্যাও ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। এবার প্রাকৃতিক সম্পদ কোনো একটা দেশের ক্ষমতাকে বিশেষভাবে প্রভাবিত করে। এবার আমরা যেমন যদি দেখি আরব, ইরাক, ইরান, কুয়েত, এখানে আমরা প্রাকৃতিক সম্পদের মধ্যে যদি আমরা দেখি তৈল বা তেল, খনিজ তেল প্রচুর পরিমাণে উত্তোলন হচ্ছে, ঠিক আছে। এবার আমরা জানি যে বর্তমান যে সমাজ বা বর্তমান যে পরিস্থিতি সবটা হচ্ছে কি তৈল নির্ভর, অর্থাৎ তেলের উপর নির্ভর করছে। যে কোনো আমরা যানবাহনে হোক বা মেশিন, তারপর অনেক ক্ষেত্রে আমাদের তেলের উপর নির্ভর করতে হচ্ছে। এবার যেহেতু আমাদের দেশে খনিজ তেল সহজে পাওয়া যায় না বা সেই পরিমাণে উত্তোলন হয় না, এর জন্য আমাদের কি করতে হচ্ছে বাইরের যে কান্ট্রিগুলো যেখান থেকে তেল সহজে পাওয়া যায় সেগুলো থেকে আমাদের আনতে হচ্ছে। ইউএই, ইরান, এই যে বিষয়গুলো এই জায়গাগুলো এখান থেকে আমাদের আনতে হচ্ছে। এর ফলে এই যে দেশগুলো বা এই অঞ্চলগুলো সহজেই একটা পাওয়ারফুল জায়গায় দাঁড়াবে। তো প্রাকৃতিক সম্পদ তাহলে ক্ষমতাকে বিশেষভাবে প্রভাবিত করে। প্রাকৃতিক সম্পদের মধ্যে এবার যদি আমরা দেখি বাংলাদেশে সেই পরিমাণে আমরা খনিজ সম্পদ আমরা দেখতে পাই না বা খুঁজে পাই না। এর জন্য সেখানে ভারী ধরনের যে শিল্প সেই শিল্পগুলো গড়ে উঠছে না, বোঝা গেল। এবার অন্যদিকে যদি আমরা দেখি যেখানে যেমন আমরা পশ্চিমবঙ্গে যদি আমরা হলদিয়া মনে করছে একটা শিল্পাঞ্চল। তারপরে আমরা যদি দেখি রানীগঞ্জ, পশ্চিমবঙ্গের রানীগঞ্জে আমরা কি পাই কয়লা, ঠিক আছে। তাহলে কয়লাকে কেন্দ্র করে তাহলে সেখানে বড় বড় শিল্পগুলো গড়ে উঠছে, এর ফলে সেটা ক্ষমতাকে প্রভাবিত করছে। তাহলে প্রাকৃতিক সম্পদটা কিভাবে একটা দেশের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে বোঝা গেল। নেক্সট যদি আমরা দেখি সামরিক ব্যবস্থা। এবার সামরিক ব্যবস্থা বা সৈন্যবাহিনী এবার খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সামরিক ব্যবস্থা। অর্থাৎ এগুলো উপরের যে উপাদানগুলো আমরা দেখলাম সেই উপাদানগুলো তো ভূমিকা পালন করেই তার মধ্যে সামরিক যে ব্যবস্থা সেটা আবার বিশেষভাবে গুরুত্বপূর্ণ পালন করে। এবার কোনো দেশ কতটা উন্নত হবে বা কোনো দেশ কতটা শক্তিশালী হবে সেটা অনেকটা নির্ভর করে এই সামরিক ব্যবস্থার উপর বা সৈন্যবাহিনী, ঠিক আছে। এবার কোনো দেশের যদি আমরা তাদের যে স্থলবাহিনী, জলবাহিনী এবং বায়ু আকাশপথে, তো এগুলোর মধ্যে কোনো একটা বিভাগ যদি দুর্বল হয় তাহলে শত্রু বাহিনী কী করবে, সেই বিভাগটাকে অ্যাটাক করবে। এবার আমরা যদি দেখি যে জলপথে কোনো একটা দেশ একটু দুর্বল,
ঠিক আছে, জলপথে অর্থাৎ ওই যে নেভি। তো এর ক্ষেত্রে তখন বাকি অন্য দেশে যে দেশ ধর সেই দেশকে আক্রমণ করতে চলেছে, সেই দেশ তখন কোন পথে বেশি করে অ্যাটাক করবে? জলপথে। এবার অন্যদিকে যদি আমরা দেখি অনেক দেশের ক্ষেত্রে, এবার যদি আমরা দেখি স্থলপথে তারা একটু দুর্বল, বাকি দুটো বিভাগে খুবই শক্তিশালী, এর ফলে তখন তারা স্থলপথে অ্যাটাক করবে। এবার অন্যদিকে যদি আমরা দেখি যে এবার সেই সামরিক ব্যবস্থা বা সামরিক যে তাদের রীতিনীতি বা নীতি পলিসি, সেটা একটু দুর্বল টাইপের। ঠিক আছে, এরকম বাস্তব উদাহরণের সঙ্গে যদি আমরা দেখি অনেক দেশ এখন এরকম অবস্থার মধ্যে আছে। তো সামরিক ব্যবস্থাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সামরিক ব্যবস্থা এই ক্ষমতার উপাদান হিসেবে। তাহলে বোঝা গেল সামরিক ব্যবস্থা কীভাবে কোনো একটা দেশের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। নেক্সট দেখবো আমরা রাজনৈতিক কাঠামো। কোনো দেশের রাজনৈতিক কাঠামো, অর্থাৎ কোনো একটা দেশের যদি আমরা দেখি তার যদি রাজনৈতিক যে কাঠামো সেটা যদি দুর্বল হয়, মনে করো যে যেমন আমরা যদি বাস্তবে দেখি পাকিস্তান, ঠিক আছে, পাকিস্তানে এখনও আমরা দেখি আজ পর্যন্ত কোনো একটা প্রধানমন্ত্রী তার যে টেনুয়ার অর্থাৎ 5 ইয়ার্স, সেই 5 ইয়ার্স কমপ্লিটই করতে পারলো না। ঠিক আছে, তো এটা এমন একটা দেশ যে প্রধানমন্ত্রীর কার্যকাল হয় কত? 5 বছর। এবার 5 বছরে এবার কোনো একটা তাদের যে প্রধানমন্ত্রী 5 বছরে কোনো একটা প্রধানমন্ত্রীও কার্যকালটা শেষ করতে পারলো না, তার আগেই ধরো যে কোনো এই যে বিশৃঙ্খলা বা কোনো অশান্তির জন্য তাদেরকে ত্যাগ করতে হচ্ছে তাদের সিট। তো এই রাজনৈতিক কাঠামো এবার যদি স্থিতিশীল হয়, তাহলে স্থিতিশীল হলে সেই দেশের যে পলিসি মেকিং যে একটা প্রসেস, সেটা খুবই সহজেই হয়। যে সেই কোনো একটা সরকার কোন কোন নীতি গ্রহণ করবে, কোন কোন বিষয়গুলোর উপর বেশি ফোকাস করবে, সেগুলো সহজেই তারা করতে পারবে। এবার যদি এটা এরকম না হয়, তাহলে ধরো আজকে কোনো একটা সরকার এসে তাদের ক্ষমতায় আসলো, এবার পরে কয়েকদিন পর বা কয়েক বছর পরেই বা 1-2 বছর পরেই যদি সেখানে অরাজকতার সৃষ্টি হয়, তাহলে সেই সরকার ভেঙে যাবে এবং যে ভারত বা অন্যান্য দেশের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে পলিসি মেকিং বিঘ্ন ঘটে। তো রাজনৈতিক কাঠামো, তো এবার আমরা যদি দেখি আগে কূটনীতিটা নিয়ে আলোচনা। এবার এদের মধ্যে কূটনীতিও একটা ক্ষমতার গুরুত্বপূর্ণ উপাদান। এবার কূটনীতিটা কী জিনিস? কূটনীতি হচ্ছে মনে করো ডিপ্লোমেসি যদি আমরা ইংলিশে বলি, কোনো একটা দেশ, এবার উপরের উপাদানগুলো আমরা দেখলাম, তার মধ্যে সামরিক যে ব্যবস্থা সবগুলো গুরুত্বপূর্ণ উপাদান হলেও কূটনীতিটাকে আমরা আলাদা একটা জায়গায় স্থান দিতে পারি। কূটনীতি এবার কোনো একটা দেশের সঙ্গে, কূটনীতি জিনিসটা কি? কোনো একটা দেশের সঙ্গে আমরা কোন কোন বিষয়গুলোকে কীভাবে হ্যান্ডেল করব বা কীভাবে নিয়ন্ত্রণ করব, কীভাবে কোনো একটা দেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক বজায় রাখবো, এগুলোকে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে কূটনীতি। যেমন কূটনীতি এবার কূটনীতির উপাদানটা একটু দেখে নিই। এই যে ডিপ্লোমেসি, কূটনীতি। তাহলে আমরা এখানে একটু লাইনগুলো দেখে নিই যে আধুনিক যুগে কূটনীতিকেও জাতীয় শক্তির অন্যতম উপাদান রূপে বিবেচনা করা হয়। অনেকে কূটনীতিকে জাতীয় শক্তির মস্তিষ্ক রূপে বর্ণনা করেছে। অর্থাৎ আমরা আগের যে উপাদানগুলো দেখলাম সেগুলো গুরুত্বপূর্ণ হলেও এবার আমরা কোনো সময় দেখি যে এই যে কূটনীতির ক্ষেত্রে আমরা যেমন যে কোনো দেশের বিদেশ মন্ত্রী যে থাকে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখব। যেমন বর্তমানে আমাদের দেশে বিদেশমন্ত্রী হচ্ছে এস জয়শঙ্কর। এবার এই এস জয়শঙ্কর বা বিদেশমন্ত্রী, সে বাইরের যে দেশগুলোর সঙ্গে কোনো একটা সমস্যা বা কোনো কিছু নিয়ে আলোচনা কীভাবে কন্ট্রোল করা যাবে সেগুলো নিয়ন্ত্রণ করবে। কূটনীতি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এবার আমরা যদি দেখি, এবার ধরো যে আমাদের বিদেশমন্ত্রী হচ্ছে, এবার আমরা কি জানি যে মন্ত্রী হচ্ছে মনে করো কোনো একজন জনগণের দ্বারা নির্বাচিত হয়। আমরা ধরলাম যে কোনো একজন ব্যক্তি সে অতটা শিক্ষিত না, এবার সে
জয়লাভ করলো এবং তাকে আমরা বিদেশমন্ত্রী হিসেবে বেছে নিলাম। এবার সেই ব্যক্তিটি কিভাবে মনে করো ফরেন পলিসি অর্থাৎ বিদেশ নীতির সম্পর্কে কিছুই জানে না, যে কোন দেশের সঙ্গে, এবার পাকিস্তানের সঙ্গে আমাদের কীভাবে ট্রেড করতে হবে, আফগানিস্তান বা মায়ানমার, ইউএই, আমেরিকা, রাশিয়া এদের সঙ্গে কীভাবে আমাদের ডিল করতে হবে সেগুলো কিছুই জানে না। এর ক্ষেত্রে সেই মুখ্য মনে করো যে বিদেশমন্ত্রী যদি এবার কোনো একটা মিটিংয়ে যায় তাহলে তো সে কিছুই জানবে না এবং সে কীভাবে সেগুলোকে ট্র্যাকেল করবে সেগুলো নিয়ে আমাদের টেনশন। কিন্তু বর্তমান আমরা যদি দেখি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর হচ্ছেন একজন প্রাক্তন আইএফএস অফিসার, ঠিক আছে। এবার আইএফএস অফিসার মানে হচ্ছে ইন্ডিয়ান ফরেন সার্ভিস। এবার এই পরীক্ষাটা আমরা ইউপিএসসিতে দেখতে পাই। এবার ইউপিএসসি ক্লিয়ার করার পরে তিনি আইএফএসে জয়েন হন। আইএফএস তাহলে এবার এস জয়শঙ্কর যখন আইএফএস অফিসার হলেন তখন তিনি বিভিন্ন জায়গায় পোস্টিং ছিলেন, চীনে মনে করেছিলেন, এবার পাকিস্তানও মনে করেছিলেন। এর ফলে সেই দেশের সঙ্গে যে সম্পর্ক বা কীভাবে সেগুলো সমস্যার সমাধান করা যায় এগুলো অবশ্যই জানেন। সেই ক্ষেত্রে আমরা যদি কোনো একজন কম শিক্ষিত ব্যক্তিকে যদি আমরা বিদেশমন্ত্রী হিসেবে নির্বাচন করি সেক্ষেত্রে একটু অসুবিধা হয়। এই কূটনীতি আমরা যদি দেখি, এবার এই যে বিভিন্ন দেশ যেমন কী বলবো এগুলোকে, এজেন্সি যেগুলো যেমন এনআইএ বা অন্যান্য বিষয়গুলো বা অন্যান্য যে কী বলবো এটাকে বাংলা, যে এজেন্সিগুলো, সেই এজেন্সিগুলো এই কূটনীতিকে নিয়ন্ত্রণ করে। নেক্সট আরেকটা পয়েন্ট দেখবো আমরা, জাতীয় চরিত্র, আত্মবিশ্বাস। জাতীয় চরিত্র কী জিনিস আমরা দেখি, এই যে কোনো দেশের শক্তি অর্জনের বিষয়টিকে সে দেশের জনগণের জাতীয় চরিত্র আত্মবিশ্বাসের উপর বহুলাংশে নির্ভরশীল। কোনো জাতি আত্মবিশ্বাসের দিক থেকে দুর্বল হলে তার পক্ষে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের শক্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এটা আমরা উদাহরণ দিয়ে যদি দেখি, এবার ভারতের ক্ষেত্রে এবার যে কোনো বিদেশি যে কোনো একটা সংস্থা ধরো যে ভারতে ব্যবসা করতে আসলো, এর ফলে তাদের জানা আছে যে ভারতের যে জাতীয় চরিত্র সেগুলো হচ্ছে অনেক শক্তিশালী। এর ফলে তাদের একটা আত্মবিশ্বাস থাকবে যে সেখানে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হবে না। এটা আর জাতীয় চরিত্র যদি আমাদের হয় দুর্বল হয় সেক্ষেত্রে ক্ষমতাটার উপর প্রভাব পড়বে। তো এই গেল ভারতের বা জাতীয় ক্ষমতার যে উপাদানগুলো সেগুলো। তো এবার আমরা একটু উপসংহারটা দেখে নিই। এবার আমরা কি দেখলাম যে জাতীয় ক্ষমতার যে উপাদানগুলো যেগুলো আছে সেগুলো তো আছেই, প্লাস বর্তমান সময় যদি আমরা দেখি, বর্তমান সময়ের ক্ষেত্রে এবার জাতীয় যে উপাদানগুলো সেই উপাদানগুলোর পরিবর্তন ঘটে। আগে যেমন মনে করো যে যুদ্ধ হলে মনে করো যে শুধুমাত্র বন্দুক বা স্থলপথে যুদ্ধ হচ্ছে, কিন্তু বর্তমান সময়ে আমরা কি দেখি, কোনো একটা দেশ কতটা শক্তিশালী হবে সেটা নির্ভর করছে পারমাণবিক বোমার বা পারমাণবিক ক্ষেপণাস্ত্রের উপর। এবার আমরা সেই তুলনায় যদি দেখি রাশিয়া হচ্ছে একটা শক্তিশালী পারমাণবিক ক্ষমতা সম্পন্ন একটা দেশ। এর জন্য বর্তমান পরিস্থিতি আমরা দেখলাম যখন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছিল, এবার কোনো দেশ ডাইরেক্ট ইউক্রেনের পক্ষ নিয়ে যুদ্ধ কি করেছিল, করেনি, কারণ তারা জানে যে এবার রাশিয়া এদিকে আবার একদম ডাইরেক্ট বলে দিছে যে যদি কোনো দেশ ইউক্রেনের পক্ষ নিয়ে যদি যুদ্ধ করতে ডাইরেক্ট আসো তাহলে আমরা কি করব, তার সঙ্গে পারমাণবিক মনে করো যে পারমাণবিক যে শক্তি সেটার উপর নির্ভর করে আমরা তার সঙ্গে যুদ্ধ করব। এর ফলে সহজে কোনো একটা দেশ রাশিয়ার বিপক্ষে যেতে পারছিল না। তাহলে এই যে বর্তমান সময়ে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পারমাণবিক যে শক্তি সেটাও পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ অন্য দেশের উপর কন্ট্রোল করে। তার জন্য বলে যে কাজে শক্তি কোনো স্থিতিশীল উপাদান নয়, শক্তি এক গতিশীল ও পরিবর্তনশীল উপাদান। এবার যেমন এদিকে আমরা যদি দেখি, ধরো কোনো একটা দেশের আয়তন ছোট কিন্তু সেই দেশটি কি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন, এর ফলে আয়তন এখানে বেশি ক্ষমতার উপর প্রভাব ফেলছে না। তো এই গেল আমাদের ক্ষমতার যে উপাদান সেই উপাদানগুলো এবং কোন ক্ষমতার উপাদানগুলো কীভাবে
জাতীয় ক্ষমতা বা ক্ষমতাকে প্রভাবিত করে সেগুলো। তো পরে নেক্সট ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশ্বায়ন। সেই বিশ্বায়ন সম্পর্কে আমরা পরের ক্লাসে আলোচনা করব। তাহলে পরের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বিশ্বায়ন সম্পর্কে আলোচনা করার জন্য। ততক্ষণে আমাদের চ্যানেলটি দেখতে থাকো এবং পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।